এখন আমি এই যে বুধবারে এই যে, হ্যাঁ বুধবার তো আজকে, এই বুধবারে সন্ধ্যেবেলা করে ওডিটা পড়াবো, ঠিক আছে? এটা অনলাইনেই করাবো। আর বাকি দুটো দিন তো তোরা আসছিস, কবে কবে আসবি সেটা আমি পরে ঠিক করে নেবো খুনি তোরা। এইটা, এই দুটো দিনের একদিনের রিয়েল আর একদিন অ্যাবস্ট্রাক্ট, এই দুটো শুরু করবো। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ দা, আরেকবার বলো। আমি বুধবারে করে সন্ধ্যেবেলা করে এইটা তো পড়াচ্ছি, আজকে বুধবার, অনলাইনে এইটা বুধবারে করে সন্ধ্যেবেলা করে অনলাইনেই করাবো এটা, ওডিটা। হুম। আজকে ওডিটা শুরু হুম। করবো। আর বাকি দুটো দিন তো তোরা অফলাইন বাড়িতে আসবি, সেই দুটো দিন পরে আমি তোদের সাথে কথা বলে নেবো খুনি, কবে কবে আসবি না আসবি। সেই দুটো দিনের একদিনে আমি রিয়েল অ্যানালিসিস আর হুম। একদিন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করবো, মানে গ্রুপ থিওরির ওই জায়গায়, আর একদিন রিয়েল অ্যানালিসিস। বোঝা গেছে আমার কথা? শুনতে পাইনি দাদা, লাস্টের কথাটা আরেকবার বলো। বললাম যে, যে দুদিন তোরা হ্যাঁ। আসবি একদিন তার মধ্যে রিয়েল অ্যানালিসিস, একদিন অ্যালজেব্রা, এই দুটো শুরু করবো। অ্যালজেব্রা। হ্যাঁ, গ্রুপ থিওরি, গ্রুপ যেটা আছে আচ্ছা। সেটা আমি পরে তোদের সাথে ডেটটা কথা বলে নেবো খুনি, কবে কবে আসবি। আর বুধবারে অনলাইনে এটা ফিক্সড, হুম। আচ্ছা। ওডিটা, ঠিক আছে? হুম। 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 বল এইটুকু জিনিস বোঝা গেছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওডিতে তোরা যা পড়েছিস সেই সব জিনিসই আছে, খুব বেশি ডিপের জিনিস তোদের নেই। খুব সহজ জিনিস, ঝামেলার কিছু নাই, চিন্তা করার কোনো কারণ নেই আপাতত। কি কি আছে একবার দেখে নে ওডিতে। ওডিতে আছে হচ্ছে বার্নৌলি ইকুয়েশন, এগুলো তো ফার্স্ট অর্ডার, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বলে আছে, আমি এখানে তোদের সিলেবাসটা করিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দাও না। আচ্ছা হ্যাঁ, আমি সিলেবাসটা আমি তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোদের বেশি কিছু নেই, আমি বলছি কি কি আছে। সিলেবাসটা তো গ্রুপে দিয়ে দিচ্ছি, আর ওডিটা আমি এখানে তো ওডির মতো করে ওডির ইন্ট্রোডাকশন যেটা দেওয়া সেটা দেবো। আগে দেখে না আমাদের কি কি শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। প্রথম আসবে হচ্ছে ইন্ট্রোডাকশন। ওডি কাকে বলে, অর্ডার ডিগ্রি মানে কাকে বলে, কিভাবে তৈরি হয়, সেই সবের ইন্ট্রোডাকশন কোথা থেকে আসলো, সেই সবের জায়গায় আসতে হবে আমার একটু। কেন ওডি পড়তে আমাদের দরকার হলো, এইসব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আসছে তারপরে ওডির অর্ডার ডিগ্রি টিগ্রি সবাই এর মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ে নেব। তারপরে 2 নম্বরে আমরা শিখছি ফরমেশন অফ ওডি, ঠিক আছে? ওডি তৈরি হ্যাঁ। করা, কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হয় সেইটা তৈরি করা শিখব, হুম। ঠিক আছে? এই জায়গা থেকে ভালো করে বলছি, খেয়াল রাখ। এই যে ফরমেশন অফ ওডি, এইটা কিন্তু শুধুমাত্র যে ওডি, একদম তোরা ছোটবেলায় যেমন শিখেছিস যে একটা ডিফারেনশিয়াল মানে একটা কার্ভ দিয়ে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করো, ওরকম দেবে না। তাহলে তো আর মানে সে বাচ্চাদের জিনিস হয়ে গেল, ওই জিনিস দেবে না। এখানে তোকে দেবে রিয়েল অ্যানালিসিসের সাথে কানেক্ট করে। বোঝা গেছে? হুম। কানেক্ট করে দেবে মানে কি, তোকে গ্রাফ ফাংশন ম্যাপিং এর সেই সমস্ত অ্যানালিসিস থেকে ওডির এই ফরমেশনে কেমন হতে পারে সেইগুলো তোকে বুঝতে হবে। বোঝা গেল? হুম। দেন তারপরে আসছে ওডি আমরা তৈরি করা শিখে গেলাম। তৈরি করা শিখে যাওয়ার পরে তারপরে আসবো তার সমাধান করার চেষ্টা করব। প্রথম যেটা শিখবো, যেটা হচ্ছে তোরা একদম প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার সময় শিখেছিস, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ওডি। মনে করে দেখ, একদম যখন অনার্সে প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছিস, এই জিনিসটা দিয়ে শুরু করেছিলিস। তার মধ্যে কি কি জিনিস ছিল, কিছু কিছু জিনিস ছিল আমাদের। এক ছিল হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। 2 নম্বর ছিল হচ্ছে এটা সেপারেশন অফ ভেরিয়েবল, এবং যদি ভেরিয়েবল সেপারেশন করা না যায় তা সেটাকে রিডিউস করা ভেরিয়েবল সেপারেবল ফর্মে।
ঠিক আছে। হুম। এরপরে আসবে একদম ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ওডি অ্যান্ড রিডিউসিবল টু হোমোজিনিয়াস। বোঝা গেল কি বললাম? হ্যাঁ আচ্ছা, তারপরে হোমোজিনিয়াস গেল, তারপরে আসবে যেটা তোরা শিখেছিস সেই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা তোরা একদম প্রথমে শিখেছিলিস। আর এক্সাক্ট না হলে রিডিউসিবল টু এক্সাক্ট, তার মানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বোঝা গেছে? হুম। আচ্ছা, তারপরে আসলো 4 নম্বর, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর লিনিয়ার না থাকলে সেটাকে রিডিউস করা লিনিয়ারে, যেটাকে আমরা বার্নৌলি বলে জানতাম। বার্নৌলি, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই জায়গাটা তোরা বার্নৌলি নামটা হয়তো শুনিসনি, কিন্তু এই জায়গাটা তোরা এইচএস এও খানিকটা শিখে এসেছিস। যখন এইচএস পড়েছিলিস, এইচএস এ কিছু কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করা শিখেছিলিস। একটা চ্যাপ্টারের নাম ছিল অবকল সমীকরণ, মনে পড়ছে? হুম। 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 অবকল সমীকরণ, অবকল সমীকরণের ইংরাজি কথা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অবকল সমীকরণ। তার মধ্যে তোরা এই বার্নৌলি এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিছু সমাধান করা শিখেছিলিস। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা শিখতে হবে, তারপরে যেটা শিখবো, এইটা গেল হচ্ছে ফার্স্ট অর্ডার, এখানে মিটে গেল। দেখ, ফার্স্ট অর্ডারের মধ্যে তোদের এইগুলোই আছে, বার্নৌলি, এক্সাক্ট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ, এখানে একটা যেটা জিনিস আছে, এই যে হোমোজিনিয়াস, সেপারেশন অফ ভেরিয়েবল, এই অবধি ফার্স্ট অর্ডার। এখানে তোদের আর একটা যেটা জিনিসটা শিখতে হবে, জিনিসটার নাম হচ্ছে অর্থোগোনাল ট্রাজেক্টরি বলে একটা জিনিস। ঠিক আছে? অর্থোগোনাল ট্রাজেক্টরি বলে একটা শব্দ। জিনিসটা কি আমি পরে আসছি সেসব জিনিসে। অর্থোগোনাল ট্রাজেক্টরি মানে, এটা তোরা আগে পড়েছিস হয়তো, যাই হোক আবার দেখতে হবে। তারপরে অর্থোগোনাল ট্রাজেক্টরি হয়ে গেলে তারপরে আসতে হবে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বল বল, বল কি বলছিস? কিছু বলিনি দাদা। আচ্ছা, হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেটা তোরা পড়েছিস হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পড়েছিস। ওই যে সেই সিএফপিআই বার করা ছিল না, হ্যাঁ। ঠিক সেই জিনিস। ঠিক আছে, তার মধ্যে একটা স্পেশাল কেস শিখেছিলিস যে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকলে শুধুমাত্র সলভ করতে পারি, এইটুকু জানতাম। তারপরে একটা দেখেছিলাম যে যদি ভেরিয়েবল কোএফিসিয়েন্টও থাকে, উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট যদি থাকে, তাহলে খুব সহজে সলভ করা যায় না। কিন্তু একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট যদি থাকে সেটাকে সলভ করতে পারি, যেটার নাম ছিল, মনে করে দেখ, কচি অয়লার। মনে পড়ছে আমার কথা? হুম। এটা হচ্ছে কচি অয়লার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মেথড, আচ্ছা এইবার এই যে পিআই বার করার, এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই এর মধ্যেই পিআই বার করার বিভিন্ন মেথড। এই যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মধ্যে যে জেনারেল সলিউশনটা কেমন হয়, সিএফ প্লাস পিআই এই টাইপের দেখতে হয় তো। হ্যাঁ। এই সিএফটা তো সাধারণ 7-8টা জিনিস, পিআই বার করার জন্য আমরা অনেক কিছু শিখেছিলাম ছোটবেলায়। একটা হচ্ছে ডি অপারেটর মেথড, একটা ছিল হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার,
আর একটা ছিল হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট। ঠিক আছে? তা হুম। আমাদের এই জিনিসটা বাদ চলে গেছে, এই জিনিসটা আমাদের এখানে লাগবে না। আমাদের শুধু এই ডি অপারেটর অ্যান্ড ভেরিয়েশন অফ প্যারামিটার এই দুটো শিখলেই হবে। বোঝা গেছে কি বললাম? বল এইটুকু পরিষ্কার হলো কিনা? এইটুকু জিনিস আমাদের শিখতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে, দেখ আর কিছু নেই। খুব সহজ জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে মনে হবে যেন শিখে গেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু কমপ্লিট শেখা হবে না। কারণ তার একটাই কারণ, এই যে এই এই শব্দটা, এই যে এই শব্দটার জন্য, কানেক্টেড উইথ রিয়েল অ্যানালিসিস। কারণ কোন জায়গা থেকে কেমন কনসেপচুয়াল জিনিস আসবে সেইটা আমরা অঙ্ক না করলে বুঝতে পারবো না। বোঝা গেল? বল যেটুকু কথা বললাম পরিষ্কার হলো কিনা? হ্যাঁ, তা বোঝা গেছে। এই কটা জিনিস আমাদের এখানে শিখতে হবে। বল এর মধ্যে তোরা সবকটা শব্দই আগের থেকে জানিস, কোন শব্দটা বলতো জানিস না, আগে পড়িসনি, অচেনা লাগছে? লাস্টেরটা। অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, তাই তো? হুম। অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ কথাটার মানে একটু বলি। অর্থোগোনাল ট্র্যাজেক্টরি মানে এমন এক ধরনের, ধর একটা ফ্যামিলি অফ কার্ভ, ঠিক আছে? এফ ইকুয়াল টু সি, এই একটা ফ্যামিলি অফ কার্ভ। আর একটা ফ্যামিলি অফ কার্ভ জি ইকুয়াল টু সি ড্যাশ। এমন ভাবে হবে যেন, ভালো করে শুনবি ঠান্ডা মাথায়, হুম। এই জি ফ্যামিলির প্রত্যেক মেম্বার এফ ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে 90 ডিগ্রি কোণে কাটবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, তা বোঝা গেছে। এই ফ্যামিলির প্রত্যেক মেম্বারের সাথে এই ফ্যামিলির প্রত্যেক মেম্বারের মধ্যবর্তী কোণ যেন 90 ডিগ্রি হয়। সেইটাকে বলে হচ্ছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। তোরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলতো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কোন জায়গায় দেখেছিস? তোরা একটা সাধারণভাবে জানিস যে এটা তোরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হিসেবে জানতিস না, কিন্তু অর্থোগোনাল ট্র্যাজেক্টরির মানে বললাম তো। এই মানেটা থেকে বল অর্থোগোনাল ট্র্যাজেক্টরি তোরা কোথায়, মানে একটা চেনা উদাহরণ বল অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। এই সে প্রসেনজিৎ কোথায়? ফোন করে দেখবো। দেখ একবার, দেখ দেখ একটু মন করে দেখ। আচ্ছা, দাঁড়ান। এক সেকেন্ড, তোরা একটুখানি এটা 2 মিনিট ভাব, আমি একটুখানি জলটা নিয়ে আসি, একটুখানি দাঁড়া। এই মুহূর্তে মাথায় আসছে না কিছু। মাথায় আসছে না? তোদের আমি বলে হ্যাঁ, দেওয়ার না, পরে মানে তোদের, ওই বলে দেওয়ার পরে বলবি যে এটা তো আমরা জানি জিনিসটা। এই বলো দাদা, শুনি। পৃথিবীর অক্ষরেখাগুলো আর দ্রাঘিমা রেখাগুলো কেমন রে? ও তো মানে পৃথিবীর চারিদিকে সে জালের মতো রয়েছে। হ্যাঁ, অক্ষরেখাগুলো সবকটা এরকম না? হরাইজন্টাল। হরাইজন্টাল সবকটা এরকম, এই সার্কেল গুলো। আর হ্যাঁ। দ্রাঘিমা রেখাগুলো না, কি ওটা এরকম না? ভার্টিক্যাল না। দ্রাঘিমা রেখাগুলো হরাইজন্টাল। না, দ্রাঘিমা রেখাগুলো ভার্টিক্যাল, হরাইজন্টাল হচ্ছে অক্ষরেখা। ও হ্যাঁ। তুই বল, একটা অক্ষরেখার সঙ্গে একটা দ্রাঘিমা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? হ্যালো দাদা, চলে এলাম। হ্যাঁ, বুঝেনজিৎ, ও আমরা আচ্ছা, কি ঠিক কি আছে, হ্যাঁ পড়বো, হ্যাঁ। আমরা কি কি পড়বো সেইগুলো এখনো শুরু করিনি, কি কি পড়বো সেইগুলো একটু দেখে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অর্থোগোনাল ট্রাজেক্টরি বলে একটা শব্দ বললাম এখানে, শব্দটার মানে একটুখানি বলে দেই। শব্দটার মানে হচ্ছে দুটো ফ্যামিলি অফ কার্ভ, একটা এফ ইকুয়াল টু সি, একটা জি ইকুয়াল টু সি ড্যাশ। আমি বলবো এফ এর অর্থোগোনাল ট্রাজেক্টরি গুলো হচ্ছে এই জি কার্ভ গুলো, যদি এফ এর প্রত্যেক মেম্বারকে জি এর প্রত্যেক মেম্বার 90 ডিগ্রি কোণে কাটে। বোঝা গেল কি বললাম? এফ এর প্রত্যেক মেম্বারকে জি হ্যাঁ। এর প্রত্যেক মেম্বার 90 ডিগ্রি কোণে কাটে, তাহলে তখন সেইগুলোকে আমরা বলি অর্থোগোনাল ট্রাজেক্টরি। আমি তোদের বলছি যে একটা অর্থোগোনাল ট্রাজেক্টরির প্রাকৃতিক উদাহরণ বল। আচ্ছা, উদাহরণটা আমি একটু বলি, তোদের চেনা উদাহরণ। পৃথিবীর অক্ষরেখাগুলো আর দ্রাঘিমা রেখাগুলোর, একটা অক্ষরেখা আর একটা দ্রাঘিমা রেখার মধ্যে অ্যাঙ্গেল কত রে?
90 ডিগ্রি না? 90 ডিগ্রি। হ্যাঁ, হুম, অবশ্যই। হুম। 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পৃথিবীর যে অক্ষরেখাগুলো যেটা আর দ্রাঘিমা রেখাগুলো যেটা, এরা পরস্পরের অর্থগোনাল ট্র্যাজেক্টরি। কথাটা বোঝা গেল কিনা বলুন? হুম, বোঝা গেছে। এই জিনিসটা নিয়ে আমাদের একটু কালচার করতে হবে, সেটা পরে আসবো, আপাতত এক্ষুনি এসে ওইটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। এই জিনিসটা পড়বো। আপাতত আমি এই এই জায়গায় আসছি, ইন্ট্রোডাকশনের জায়গায় আছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্ট্রোডাকশন দেবো, তারপরে আস্তে আস্তে আমি টপিকের ভেতরে ঢুকবো। বল, শুরু করি তাহলে। তাহলে দাদা আমরা এখন অর্থগোনাল ট্রাজেক্টরি নিয়ে পড়বো। অর্থগোনাল ট্রাজেক্টরি পরে, এখন না, আগে এই এত দূর অবধি হয়ে যাবে, 3টে অবধি হয়ে যাবে, তারপরে তাহলে আজকে আমরা কি পড়বো? একদম এই গোড়ার জিনিস, ওডি এর গোড়ার জিনিস। আমি অর্থগোনাল ট্রাজেক্টরির মানে কি সেটা বললাম একটুখানি। ও আচ্ছা, ওডির ইন্ট্রোডাকশন। হ্যাঁ, একদম ওডি আচ্ছা শুরু আচ্ছা, করছে আজকে। হুম, ওকে। প্রথম আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তে গেলে, প্রথম আমরা যেটা জিনিসটা, টপিকটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, দেখ জিনিসটার মানে বুঝতে পারছি, নামটার থেকেই বুঝতে পারছি জিনিসটার মধ্যে কেমন দেখতে। ডিফারেন্সিয়াল মানে ডেরিভেটিভ জাতীয় কিছু একটা থাকবে, আর একটা ইকুয়েশন থাকবে, তাই না? দুটো শব্দ। একটা হচ্ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তে গেলে প্রথমে আমাদের কিছু কিছু শব্দ জানতে হবে। শব্দগুলোর প্রথম হচ্ছে ডেরিভেটিভ। বোঝা গেল? দাঁড়া একটু ভালো করে লিখি, লেখাটা কেমন একটা হয়ে যাচ্ছে, হাত বেঁকে যাচ্ছে। প্রথম 1 নম্বর হচ্ছে ডেরিভেটিভ, 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন। এই দুটো জিনিস যদি, এই দুটো শব্দ যদি আমাদের জানা থাকে না, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে ফেলতে পারবো। ঠিক আছে? দুটো জিনিস, জাস্ট এই দুটো জিনিস লাগবে, একটা ডেরিভেটিভ করতে জানলে, আর যদি ইন্টিগ্রেশন করতে জানি, তাহলে আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা পড়ে ফেলতে পারবো। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি দা। আচ্ছা, ডেরিভেটিভ করতে গেলে আমার কি লাগে? ডেরিভেটিভ করতে গেলে কি লাগে? দুটো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, লাগে। একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। একটা ইন্ডিপেন্ডেন্ট একটা একটা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। মানে মেন কথা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা আমার ডেরিভেটিভের অর্ডারের উপরে ডিপেন্ড করে, যে আমার একের বেশি ভেরিয়েবল হলে তখন আমি পার্শিয়াল ডেরিভেটিভে যাই, সেটা পরের কথা। কিন্তু মেন কথা লাগে হচ্ছে আমার দুটো ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ। ভেরিয়েবলের মধ্যে 2 রকম, এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর 2 হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে দুটো বলি একটু দেখ। তোরা ছোটবেলায় যখন একদম 9-10-এ পড়া শুরু করেছিলিস, প্রথম দিকটা হয়তো আগের জানা জিনিস একটু বোরিং লাগবে, কিন্তু আমি এই জিনিসটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি, কারণ কি, যাতে কনসেপ্টের একদম পুরো ডেপথটা তৈরি হয়ে যায় ভালো করে। আচ্ছা, তোরা ছোটবেলায় যখন একদম 7-8-এ প্রথম গ্রাফ প্লট করা শিখেছিলিস, মনে পড়ছে? গ্রাফ প্লট করতিস, তোকে একটা দিয়ে দিত y = 2x, তুই একটা এরকম ছক বানাতিস, হ্যাঁ, এখানে হ্যাঁ, ওয়াই হ্যাঁ। লিখতিস, এখানে এক্স লিখতিস, বা এখানে এক্স লিখতিস, এখানে ওয়াই লিখতিস, 0, 1, 2, 4, 0, 2 এরকম ভাবে বসাতিস, তাই না? হুম। বসিয়ে এখানে পয়েন্টগুলো পেতিস, পয়েন্টগুলো পাওয়ার পরে পয়েন্টগুলোর একটা স্কেল ধরে টেনে জুড়ে দিতিস, তাই না? এই বল, কথা বল। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে দেখ, হ্যাঁ। এই যে এই যে ফাংশনটা, ফাংশন মানে তোরা জানিস, এই যে দুটো জিনিস, এখানে এই যে লাইনটা আমি লিখেছি, এটা কি জিনিস কি বৃত্তান্ত পরে আসছি। এই যে লাইনটা আমি লিখেছি, ইকুয়েশন তো এইটা একটা
ইকুয়েশন, হ্যাঁ কি না বল? হুম। হ্যাঁ। এই যে ইকুয়েশনটার মধ্যে দুটো অজানা জিনিস আমার আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। এই যে দুটো অজানা রাশি আমার কাছে আছে, এই দুটোরই ইংরাজি নাম হচ্ছে ভেরিয়েবল, যাকে বাংলায় আমরা বলি চলরাশি, ভেরিয়েবল। বোঝা গেছে? হুম। হুম। এইবার দেখ, তুই ভেরিয়েবলটা যখন বসাচ্ছিলিস, তুই এক্স এর মানগুলোকে ইচ্ছা খুশি বসাচ্ছিলিস, তাই না? এই ছকের মধ্যে, এই যে ছকটা বানিয়েছিস, এই ছকের মধ্যে তুই কি ওয়াই এর মান ইচ্ছা খুশি বসাচ্ছিলিস? না। না, ইচ্ছা ওয়াই খুশি এর মান এক্স এর উপর ডিপেন্ড করে বসছিল। এক্স এর উপরে ডিপেন্ড করে বসছে, আমি এক্স এর একটা ইচ্ছা খুশি মান বসাচ্ছিলাম। তার জন্য এই ইকুয়েশন থেকে ওয়াই এর যে মানটা বেরোচ্ছে সেই মানটা এখানে লিখছিলাম। তাহলে যে জিনিসটাকে আমি নিজের মন থেকে বসাচ্ছি, যেটা বসানোর উপরে কারোর হাত নেই, সেইটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট জিনিস। আর এক্সটা যেহেতু ভেরিয়েবল, এক্স এর মান যেহেতু বসাচ্ছি, ওই জন্য এক্স কে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কথা বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। 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 আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে তাহলে সেটাও একটা ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক একটা ভেরিয়েবলের ভ্যালুগুলোর জন্য আমি ওই ভেরিয়েবলটার যে যে মান পাচ্ছি সেইগুলোকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বোঝা গেছে? এবার আমার কাছে কথা হচ্ছে, আমি একটা জিনিস দেখে আমরা বুঝবো কি করে? আচ্ছা বলতো, ওয়াই ইকুয়াল টু 2x আর এক্স ইকুয়াল টু y/2, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? দুটো তো একই ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটায় এক্স এর মানের উপর ওয়াই ডিপেন্ড করছে, মানে এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মান চেঞ্জ হবে। হ্যাঁ, আর সেকেন্ডটাতে ওয়াই এর মানের উপর এক্স এর মান ডিপেন্ড করছে, মানে ওয়াই এর মান চেঞ্জ করলে এক্স এর মান চেঞ্জ হবে। এক্স্যাক্টলি। তার মানে বাংলা কথা হচ্ছে, প্রথমটায় এক্স ইন্ডিপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট, আর দ্বিতীয়টায় ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট। তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এটা কি দাদা সব ক্ষেত্রে হবে? এটা মানে যেটা এটাই সত্যি যেটা কথা? যেরকম লিখতে পারবো, যেটা সবসময় যে লিখতে পারবো তার কোনো মানে নেই, এরকম ভাবে যেটা আমরা লিখতে পারবো এরকম ভাবে। কারণ যেমন যদি দেখ, টু যেমন এক্স দেখ। ইকুয়াল টু ওয়াই লিখি তাও কি আমি বলতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, মানে ওয়াই ইকুয়াল টু 2x এই ইকুয়েশনে হচ্ছে, আমি যদি ওয়াই কে ডিপেন্ডেন্ট ধরি তাহলে এক্স ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ, হবে। এবার আর জিনিসটা এক্স তো কে একই, এবার ইন্ডিপেন্ডেন্ট। সেটাকে আমি আলাদা করব কি করে? দুটো তো একই একসাথে হতে পারে না। না। সেইটা হচ্ছে আলাদা করব কি করে? তাহলে আমি বুঝবো কি করে আচ্ছা। কখন কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা হচ্ছে, কখন কোনটাকে ডিপেন্ডেন্ট ধরা হচ্ছে? হ্যাঁ, বুঝবো কি সেটা করে? সেটা বুঝবো কি করে? আমাকে দেখতে হবে, যদি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লেখার একটা কায়দা জানতে হবে। কায়দাটা হচ্ছে, আচ্ছা। আমরা এখানে একটা ভেরিয়েবল লিখবো, কথার কথা বলছি, ওয়াই ইকুয়াল টু, এখানে লিখবো ফাংশন অফ এক্স, এইটা লিখছি। অথবা আমি লিখছি এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। যদি এরকম ভাবে লেখা থাকে যে একটা ওয়াই কে আমি এক্স এর ফাংশন হিসেবে ডিনোট করছি, ফাংশন মানে কি তোরা জানিস? আচ্ছা, এক্স এর ফাংশন হিসেবে ডিনোট করছি, তখন এই এক্স কে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই কে বলি ডিপেন্ডেন্ট। আর যদি এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই এইরকম ভাবে আমরা লিখতে পারি, তখন ওয়াই কে বলি ইন্ডিপেন্ডেন্ট, এক্স কে বলি ডিপেন্ডেন্ট। আমার কথাটুকু বোঝা গেছে কি আচ্ছা। বললাম? হুম, হুম। তাহলে আমাকে দেখতে হবে যে আমাকে কিভাবে দিয়েছে, আমি কোন চেহারা দেখে কাজ করছি। তোরা যখন ছোটবেলায় ডেরিভেটিভ শব্দ পড়েছিস, ডেরিভেটিভ শব্দটার মানে কি পড়েছিস বলতো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে তার পরিবর্তনের হার বার করা, তাই না?
হুম হুম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি পরিবর্তন হয় তার রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের হার, সেইটাকে বলছিলাম ডেরিভেটিভ। তাহলে ঠিক হুম সেখানে অতএব এই জিনিসটা আর এই জিনিসটা দেখতে একই হলেও আমার দুটোর যখন এই ডেরিভেটিভ করব তখন তার একটা পার্থক্য তৈরি হবে। হুম আমি কার সাপেক্ষে কার হার বার করছি সেটা আমাকে বুঝতে হবে। হুম বোঝা গেছে তাহলে কি বললাম? হুম হুম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, তাহলে পরিষ্কার হলো কথাটা? অনুভব, কথা বল দেখি। হ্যাঁ। পরিষ্কার? আচ্ছা, এইবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এরপরে আমরা যেটা আরেকটা নতুন শব্দ এটা বলতে গিয়ে বলেছি যেটা, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে তোরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছিস সেইটাই, সেটাকে আরো ব্যাখ্যা করে বললে যে যদি আমাকে, মানে ফাংশনটা মানে কি, ফাংশনটা মানে অ্যাকচুয়ালি আমাকে তো দুটো ভেরিয়েবল দিচ্ছে, ফাংশন মানে কিছুই না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা ইকুয়েশন, একটা সমীকরণ। বোঝা গেল আমার কথা? হ্যাঁ ডিপেন্ডেন্ট হ্যাঁ। ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা সমীকরণ, যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি কত কত চুজ করব তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমি কি কি পাবো তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। মানে আমি তো ধর এক্স এর মান যদি 1 চুজ করি, ওয়াই এর মান কত পাবো সেটা তো এমনি এমনি বলতে পারবো না। ওই সেটা তো ইকুয়েশন কিছু থেকে একটা বলতে পারবো। এই এক্স্যাক্টলি এই ইকুয়েশন থেকে বলতে পারবো যে আমাকে যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু 2x, এই যে যদি ইকুয়েশনটা দেওয়া থাকে, এই মেশিনটা দেওয়া থাকে, যে যে মেশিনের মধ্যে আমি এক্স এর ভ্যালুগুলো বসালে আমি একটা নতুন জিনিস পাবো, সেই মেশিনটাকে বলছি আমরা ফাংশন। আমার কথা বোঝা গেল কিনা? পরিষ্কার হয়েছে কথা, ফাংশন কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুভব, হয়ে গেল? অনুভব ঘুমিয়ে পড়েছিল নাকি? না না, ঘুমিয়ে পড়েনি দা, মিউট করা ছিল টের পাইনি। হ্যাঁ দা, হ্যাঁ, বোঝা গেছে। তাহলে ফাংশন মানে হচ্ছে একটা মেশিন যার মধ্যে একটা সমীকরণ, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা সমীকরণ, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানগুলো বসানোর জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান কত কত পাবো সেইটা যে সমীকরণ থেকে আমি বুঝতে পারবো। বোঝা গেছে? যেমন তোরা ফাংশন হিসাবে জানিস, যেমন দেখ, ওয়াই ইকুয়াল টু 2x² + 3x, এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা সমীকরণ। তাহলে ফাংশনকে এই এই যে ফাংশনটাকে লিখলাম সেইটাকে আমরা এফ দিয়ে লিখছি। এই এফ এর মানে হচ্ছে 2x² + 3x। আমার কাছে কথাটা বোঝা গেল পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি আমার কাছে মনে কর এরকম দেওয়া থাকে f(x+1), যেখানে f(x) মানে হচ্ছে 2x, তার মানে আমি কি বুঝবো? তার মানে বুঝবো হচ্ছে মেশিনটার মধ্যে আমি যে ভ্যালুটা বসাবো মেশিনটা তাকে দ্বিগুণ করে দেবে, তাই তো? হ্যাঁ তাহলে এই মেশিনটার মধ্যে যখন আমি এক্স এর জায়গায় x+1 বসাবো, আমি এক্স এর জায়গায় তো বসাচ্ছি, x+1 তো বসাচ্ছি না, আমি বসাচ্ছি কিন্তু সেই এক্স এর ভ্যালুগুলোই, কিন্তু মেশিনের মধ্যে ইনপুট হচ্ছে তার সাথে 1 যোগ করে করে। দেখ, এক্স এর মান যদি আমি 1 হ্যাঁ হ্যাঁ লিখি এই মেশিনের মধ্যে 2 যাচ্ছে, এক্স এর মান যদি আমি 2 লিখি মেশিনের মধ্যে 3 যাচ্ছে, আর এই মেশিনটা কি করবে? তাকে দ্বিগুণ করবে। তাহলে কি আসবে? 2 × x+1। বল, কথাটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ দা, বোঝা গেছে। পরিষ্কার এই অবধি? যেমন ধর, হুম। যদি এরকম দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু f(x²), তার মানে কি আমি এক্স এর মানগুলোকেই বসাবো, আমি ইন্ডিপেন্ডেন্টলি তো একসাথে একজনের বেশি আমি বসাতে পারবো, কাকে? একজনকেই বসাতে পারবো। আমি এক্স এর মান বসাচ্ছি, মান বসানোর পরে কিন্তু মেশিনের মধ্যে ঢুকছে হচ্ছে
তার বর্গ হয়ে। বোঝা গেল কি বললাম? তারপরে মেশিন যা কাজকর্ম করার, মেশিনের যা মানে আছে, সেই মেশিন সেই কাজ করবে। আমি যদি এক্স এর মান 1 বসাই বা 2 বসাই, মেশিন ওকে 2 হিসাবে দেখছে না, মেশিন দেখছে তার বর্গ হিসাবে, 4 হিসাবে। বোঝা গেল আমার কথা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে ফাংশন সম্পর্কে আশা করি ধারণা পরিষ্কার হয়েছে। আচ্ছা দেখ, এইটা একটা ফাংশন হবে না? এইটা একটা ফাংশন হবে না? যেখানে আমি দুজনকে বসাবো ইচ্ছা খুশি, x1 আর x2 দুজনকে ইচ্ছা খুশি বসাবো। বল, এটাকে একটা হ্যাঁ ফাংশন বলতে হ্যাঁ পারবো না? হ্যাঁ 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 না বল? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে এখানে আমি ইচ্ছা খুশি বসাচ্ছি দুজনকে। তাহলে এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজন? দুজন দুজন। ইন্ডিপেন্ডেন্ট দুজন। বোঝা গেল এইটু, এই অবধি? আবার দেখ, আমাকে যদি এই এরকম একটা অঙ্ক দেয়, y1 ইকুয়াল টু 2x1 প্লাস x2, আর y2 ইকুয়াল টু x1 প্লাস 2x2। বল, এই যে জিনিসটার মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজন আছে? এই যে জিনিসটা যেটা লিখলাম তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজন আছে? মানে পুরোটার মধ্যে y1 y2 দুটোর মধ্যে এই মিলিয়ে? দুটো মিলেই একটা জিনিস। ও দুটো। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট দুটো আছে, x1 আর x2। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজন? ডিপেন্ডেন্টও দুজন, ডিপেন্ডেন্টও y1 দুজন। y2। হ্যাঁ, এখানে এসে আমার একটু ঝামেলা তৈরি হয়ে গেল। এতক্ষণ আমরা যা করছিলাম সব জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একজন বা একের বেশি থাকতে পারছিল, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব সময় একজন থাকছিল এতক্ষণ। কিন্তু এখানে এসে আমাদের ঝামেলা তৈরি হয়ে গেছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি চলে এসেছে। তখন এই যে দুটো ইকুয়েশনকে একসাথে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। বুঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম। ঠিক আছে? তবে আমাদের হুম, সিলেবাসে এখন সিস্টেম অফ ইকুয়েশন নিয়ে আলোচনা নেই। আমাদের শুধুমাত্র এই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এইবার একটা জিনিস তুই এখানে বল, খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনে বলবি, কি বলছি মানে বুঝে। হ্যাঁ। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা শব্দ পড়েছিলাম, গ্রাফ। ও, কি হচ্ছে, হাত ঘুরে যাচ্ছে বারবার লেখতে গিয়ে। গ্রাফ বলে একটা শব্দ পড়েছিলাম, তাই না? হ্যাঁ পড়েছিলাম। গ্রাফ মানে কি বলতো? গ্রাফ মানে কি পড়েছিলাম আমরা? আমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকতো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই জাতীয় কিছু একটা। তার গ্রাফ মানে অ্যাকচুয়ালি আমরা এরকম একটা ছক বানিয়ে নিতাম যে এক্স আর এফ এক্স, এক্স এর বিভিন্ন মান বসাতাম, ওয়াই এর বিভিন্ন মান পেতাম। তাদেরকে এরকম আমাদের একটা ছক কাগজ দেওয়া থাকতো, গ্রাফ পেপার যেটাকে বলতাম। এই ছক কাগজের উপরে এই মানগুলোকে পরপর বসিয়ে আমি এরকম কলম দিয়ে দাগ টেনে দিতাম, তাই না? হ্যাঁ, একটা ছবি আসবে ওই একটা ছবি পেতাম। এর ভিত্তিতে। একদমই তাই, খুব ভালো, এক পরিষ্কার কথা, একটা ছবি পেতাম। এই ছবিটাকেই বলছিলাম এই ফাংশনের গ্রাফ, তাই তো? এই ছবিটাকেই হ্যাঁ বলছিলাম এই ফাংশনের গ্রাফ, এমনকি এর গায়ে আমরা লিখতামও ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই আকার। এতটাই। কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফাংশনের গ্রাফ মানে শুধু এই জিনিসটা না। কেউ কিছু বলছিস কি?
আমি কিছু বলছি না। না না দাদা, কিছু বলিনি। ঠিক আছে। মাইকটা অফ করে অন করা ছিল হয়তো। না না, তাতে অসুবিধা নেই, মাইক অন করা থাক। তিয়াশা, বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ রে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার এই ফাংশনের গ্রাফ, আমরা গ্রাফ মানে ছোটবেলায় এই দাগ দিয়ে দিয়ে বুঝতাম, এইটাকে বলতাম গ্রাফ। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফ মানে শুধু এইটুকু না, গ্রাফের আরো একটা মানে আছে, অ্যাকচুয়াল গ্রাফের মানেটা একটু আলাদা। তোদের, আমি এই প্রসেনজিৎদের মনে হয় পড়ানোর সময় একবার বলেছিলাম ও গ্রাফ কাকে বলে, মনে পড়ছে কি দেখ তো? হ্যাঁ, তো বলো দেখি, অল্প স্বল্প তুমি তো করো, কমপ্লেক্স খেয়াল অ্যানালিসিস নেই পড়ানোর এক্ষুনি। সময় আমি একটা দাগ দিয়ে দিয়ে গ্রাফের মানে বলেছিলাম, মনে কর দেখ। দাগ দিয়ে গ্রাফের মানে? মানে আমি একটা গ্রাফের ওই কমপ্লেক্স অ্যানালিসিসে যে ম্যাপিং ফাংশন বানানোর সময় যে এরকম ছবি আঁকা যায় না, সেইটা কিন্তু গ্রাফ তৈরি করা যায়, এইটা বোঝার জন্য একটা জিনিস বলেছিলাম, গ্রাফের সংজ্ঞা হ্যাঁ, বলেছিলাম। তুমি তুমি বলেছিলে যে আমি ছবি সবসময় হয়তো নাও আঁকতে পারি, কিন্তু গ্রাফ আমি পাবোই। এক্স্যাক্টলি, এই তো সব হয়তো থেকে সেটা মনে আঁকা আছে। যাবে না, ছবি আঁকতে পারবো না কিন্তু গ্রাফ পাবো। গ্রাফ আমি পাবোই। কিন্তু তার মানে নিশ্চয়ই গ্রাফ আর ছবির মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, একটা পার্থক্য তো ছবিটা আছেই। হচ্ছে গ্রাফের ভিজুয়ালাইজেশন। আচ্ছা আচ্ছা। অতএব সবসময় গ্রাফ মানে যে জিনিসটা, গ্রাফ মানে কি আমি বলছি, গ্রাফ মানে যে জিনিসটা, সেই জিনিসটাকে যে আমরা সব সময় দেখতে পাবো তার কোনো মানে নেই। যদি দেখতে পাই সেটাকে ভিজুয়ালাইজ করা গেল, সেইটাই হচ্ছে ছবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আমি গ্রাফটা আঁকলাম, 2D প্লেনে আঁকলাম তো, 2D প্লেনে আঁকলাম তো। হ্যাঁ, আচ্ছা, 2D প্লেনে এই দাগটা মানে কি বলতো, দাগটা কি আসলে? একটা বক্ররেখা। দাগ মানে বক্ররেখা, আমিও জানি, দাগটা আসলে কি জিনিস সেটা? হুম, এটা কয়েকটা পয়েন্টের বস্তা না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো সেটা কয়েকটা ঠিক, পয়েন্টের কয়েকটি কালেকশন। পয়েন্টের সমন্বয়ে গঠিত হ্যাঁ, কালেকশন। এই তো বক্ররেখা কাকে বলে, ছোটবেলায় 7-এ না 5-এ পড়েছিলিস, 6-এ? বল বক্ররেখা কাকে বলে, কার্ভ। বল কাকে বলে, কি পড়েছিলাম? আগেও পড়েছিলাম কি? এই বক্ররেখা কয়েকটা বিন্দুর সমন্বয়ে গঠিত একটা জিনিস, এরকম পড়েছিলাম না? হ্যাঁ, তাহলে সরলরেখা কাকে বলবে? সরল রেখা বলে না, কার্ভ। তা এই এটা একটা কার্ভ হবে না? হ্যাঁ, হবে তো, সে তো হবে, ঠিক, হ্যাঁ। কার্ভ, ঠিক ঠিক। বক্ররেখা কথাটা হচ্ছে জেনারেল কথা, তার সেটা যদি জেনারেল সোজা কথা, হয় হ্যাঁ সেটাকে ঠিক। বলে সরল রেখা। সেটা সরলরেখা, ঠিক ঠিক, হুম। কার্ভ কথাটা হচ্ছে জেনারেল কথা। কার্ভের বিভিন্ন ফর্ম, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এগুলো সব কটা। আচ্ছা, তোরা পার্টিকেল ডিনামিক্স পড়ার সময় দেখেছিলি যে দ্য ট্রাজেক্টরি অফ দ্য, মানে কার্ভ ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল ইজ দ্য প্যারাবোলিক কার্ভ, হাইপারবোলিক কার্ভ, স্ট্রেট লাইন, এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ। অতএব, হ্যাঁ এই কার্ভ মানে অ্যাকচুয়ালি জেনারেল কথা। কার্ভ মানে অ্যাকচুয়ালি কি, কয়েকটা বিন্দুর সমন্বয়ে গঠিত একটা ছবি, তাই তো? তা হ্যাঁ, বল 2D প্লেনে এই বিন্দুগুলো কোন কোন বিন্দুগুলো? বল, আচ্ছা বল, এইটা যদি এক্স হয়, এই যে এই এক্স কোঅর্ডিনেটটা যদি এক্স হয় এই বিন্দুর, তাহলে বল এই বিন্দুটা, আচ্ছা এক্স না, ধর মনে কর এই এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এ, তার মানে কোনটুকু, এই দূরত্বটুকু হচ্ছে এ দূরত্ব। তাহলে বল এই হাইটটা কত হবে? এ প্লাস, সরি, এ কমা, এই হাইটটা 75 তো কত হবে। হবে বলতে পারছিস না? ও, এফ অফ এ হবে না? সরি, এই হাইটটা এভাবে ইকুয়াল টু ওয়াই। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তো তাহলে এই হাইটটা কত? হ্যাঁ, এটা এফ অফ এক্স এ। অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই হাইটটা এফ অফ এ না? হ্যাঁ, এফ অফ এ, এফ অফ এ। তাহলে বল এই কার্ভটা আসলে, এই সেটটা লিখলাম না, এক্স কমা এফ এক্স, এরকম হুম, তুই এখানে একটা বিন্দু পেলি, মনে কর এখানে আরেকটা বিন্দু পেলি, এখানে বি কমা এফ অফ বি, এখানে একটা বিন্দু পেলি সি কমা এফ অফ সি। সি কমা এফ অফ সি। তাহলে বল এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে এ কমা এফ অফ এ, হ্যাঁ, এই পয়েন্টটা বি কমা বি এফ কমা অফ এফ বি, অফ বি। এটা সি হচ্ছে কমা সি এফ অফ কমা সি। এফ অফ সি। তাহলে এরকম যত পয়েন্ট পাচ্ছি সবাইকে নিয়ে যদি একটা কালেকশন তৈরি করি, সেই জিনিসটা কেমন দেখতে হচ্ছে, এক্স কমা এফ এক্স না? এই কালেকশনটা
যেখানে ওয়াই হ্যাঁ। ইকুয়াল টু এফ অফ এক্স, হুম। তাই তো? হুম। অ্যান্ড এফটা হচ্ছে আর টু আর একটা যাই হোক জিনিস। তা এইটাই তো, এই এই সেটটা লেখাটাকেই তো বলছি এই ছবিটা, নাকি? হ্যাঁ না বল? হ্যাঁ। এই সেটটাকেই বলছি ছবি। তাহলে এই যে সেটটা, এই সেটটাকেই আমরা বলছি গ্রাফ অফ দ্য ফাংশন এফ। বল, বুঝতে পারলি কি বললাম? গ্রাফ মানে কি? হুম। বল, কারোর কোনো অসুবিধা আছে কিনা এইটুকু কথার মধ্যে? না দাদা, অসুবিধা নেই কোনো। আচ্ছা, খুব ভালো কথা। গ্রাফ অফ দ্য ফাংশন। আচ্ছা, অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এভাবে লেখাটা উচিত না। এফটা হচ্ছে এরকম এরকম, যেখানে একটু ভালো করে লিখলে বোঝা যায় হচ্ছে এফ এক্স মানে তো আমরা কি জানি, এফ এক্স মানে হচ্ছে একটা ফাংশন যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এটার ক্ষেত্রে, তাই না? সেটা হচ্ছে এই যে সেটটা, সেটাকেই বলছি গ্রাফ। তাহলে বল তোকে যদি এই একটা ম্যাপিং দেওয়া হয় আর টু থেকে আর টু সেটটা সবার জানা আছে? এই আর টু সেটটা সবার জানা আছে তো? হ্যাঁ, জানি তো। আর টু মানে কি? আর টু মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনটাকে বলি। হ্যাঁ। তাহলে আমি যদি ফাংশনটাকে আর টু থেকে আর টু বলি, তাহলে বলতো ফাংশনটার ইমেজটা কেমন হবে, মানে ফাংশনটার গ্রাফটা কেমন হবে? ডোমেন সেটের একটা পয়েন্ট এক্স ওয়ান কমা এক্স টু কমা এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু, তাই না? হ্যাঁ। ডোমেন সেটের পয়েন্টটা এখানে একটা অর্ডার পেয়ার মতো দেখতে, কোডোমেন সেটের এটা সেটাও একটা অর্ডার পেয়ার মতো দেখতে হবে। এই যে দুটো মিলে যে একটা নতুন অর্ডার পেয়ার তৈরি করা হলো, যেখানে এফটা হচ্ছে আর টু থেকে আর টু, তাহলে এইটাকেই কি এই ফাংশনের গ্রাফ বলবো না? হুম, হুম। হ্যাঁ না বল? হ্যাঁ, 8 থেকে 8। আচ্ছা, যদি তোকে এরকম দেওয়া হয়, তোকে ধর দেওয়া হলো ফাংশনটা আর টু থেকে আর, আর টু থেকে আর মানে কেমন দেখতে মনে কর, জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই। তাহলে বল এই ফাংশনের গ্রাফটা কেমন হবে? এক্স কমা ওয়াই কমা এফ অফ এক্স ওয়াই, তাই না? হ্যাঁ। যেখানে এফটা হচ্ছে আর টু থেকে আর, মানে এফ অফ এক্স ওয়াই মানে পাচ্ছি আর রিয়েল নাম্বারের একটা একটা রিয়েল নাম্বার, এখানে এফ অফ এক্স ওয়াই হ্যাঁ। মানে পাচ্ছি একটা ডবল ভেরিয়েবলের একটা মানে অর্ডার পেয়ার। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার এইটাকেই এক্স বলবো, কমা। এইটাকেই বলবো এই ফাংশনের গ্রাফ। হ্যাঁ। বোঝা গেছে কি বললাম? হুম, হুম। তুই আশা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই জায়গাটা এখন হয়তো তোদের একটু অসুবিধা লাগবে, অসুবিধা ওর দরকার নেই এটা নিয়ে। অসুবিধা হলে স্কিপ করে যাবে, এটা অত মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, খুব যে কাজে লাগবে এক্ষুনি তা না। কিন্তু আচ্ছা। কিন্তু মজার বিষয় দেখ, তুই এই গ্রাফটাকে, এই যে গ্রাফটা আমি পেলাম, এটাকে এরকম একটা পাতার উপরে দাগ দিয়ে দিয়ে লিখতে পারছিস। এই বল, এখানে কটা ভেরিয়েবল আসছে আমার? এখানে একটাই। এখানে এই এই যে ডোমেন সেটের, দেখ মজার বিষয় দেখ, এই এই প্রথম গ্রাফের ক্ষেত্রে ডোমেন সেটের মেম্বারকে লেখার জন্য আমার কটা জিনিস লাগছে, কটা কোয়ান্টিটি লাগছে? একটাই। একটা কোয়ান্টিটি লাগছে। কোডোমেন সেটটা মানে ইমেজটা লেখার জন্য কটা কোয়ান্টিটি লাগছে? একটা। একটা।
এটার ক্ষেত্রে দেখ ডোমেন সেট লেখার জন্য কটা কোয়ান্টিটি লাগছে? দুটো। 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 এটার ক্ষেত্রে ডোমেন সেট লেখা কোড ইমেজ লেখার জন্য কটা দুটো। কোয়ান্টিটি লাগছে? দুটো। 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 এটার ক্ষেত্রে ডোমেন সেটের জন্য দুটো লাগছে। হুম। এখানে কোডোমেন সেটের জন্য দুটোই লাগছে। না, আর এ একটা রিয়েল নাম্বার দিয়ে দিচ্ছে তো, ও, আর একটা লাগছে। একটা। এই দেখ, এখানে দেখ দুটো কোয়ান্টিটি যখন এসেছে, তুই গোটা জিনিসটাকে এরকম এই একটা পাতার উপরে দাগ দিয়ে পয়েন্টগুলোকে বসাতে পারবি, তাই না? হ্যাঁ। একটা কাগজের উপরে পয়েন্টগুলোকে বসাতে পারবি। হ্যাঁ। এইটার ক্ষেত্রে দেখ, যখন এইটার ক্ষেত্রে তোর তিনটে কোয়ান্টিটি এসছে, তিনটে কোয়ান্টিটিকে তুই কিভাবে বসাতে পারিস? একটা স্পেসের ফাঁকা জায়গায় বসাতে পারবি, তিনটে অক্ষ কেটে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ কেটে, হ্যাঁ। তাই না? কিন্তু কিন্তু এইটাকে দেখ, আর তুই কোনোভাবে দেখতে পাবি না, এরকম সাজাতে পারবি না, ছবি মতো বানাতে পারবি না, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো তিনের বেশি তুই জিনিস, তো তিনটে কোয়ার্ডিনেট অক্ষরের বেশি তো তোর কাছে নেই বাস্তবে, তোর হাতে এখন হ্যাঁ, 3 ডাইমেনশন অনলি। থ্রি ডাইমেনশন। ডাইমেনশনটা শব্দটা আলাদা একটা শব্দ, ডাইমেনশনের মানে আলাদা। যাই হোক, কিন্তু হুম। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশন জিনিস ঠিকই আছে, কিন্তু তিনটের বেশি ডাইমেনশন আমার হাতে নেই। অতএব আমি এই জিনিসটাকে আমি চোখে দেখতে পাবো না, তাই না? এই যে ফাংশন, এই যে গ্রাফটাকে লিখলাম, এই গ্রাফটাকে চোখে দেখতে পাবো না, কিন্তু এই প্রথম গ্রাফটা বা শেষের গ্রাফটাকে আমি চোখে দেখতে পাবো, তাই না? এই অনুভব বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তা বোঝা যাচ্ছে। হ্যাঁ। অতএব আমি যেটা বলছিলাম যে গ্রাফ মানে যে সবসময় ছবি তার কোনো মানে নেই। ছবি যদি আঁকা যায় তখন সেইটা আঁকতে পারবো। গ্রাফটা হচ্ছে এই, ছবিটা হচ্ছে এই যে গ্রাফ, সব এই যে সেটটা, এটা একটা সেট, এটা একটা সেট, এই সেটগুলোর একটা ভিজুয়ালাইজেশন। বল এইটুকু কথা পরিষ্কার হলো কি? হুম। হুম। পরিষ্কার হুম হয়েছে হুম। এই অবধি? আচ্ছা, লাস্টে হ্যাঁ। ওই f(x1, x2) এটা আর হলো কেন? কোনটা সরি, বল? x1 y, x, y ওটা আর কেন বলছো? আমি ফাংশনটা আরে নিয়েছি, আচ্ছা আচ্ছা। ফাংশনটা আমি আরে নিতে পারি না। এই যে এইটা মানে কি, f(x, y) না? হুম। একটা রিয়েল নাম্বার পাচ্ছি। আবার তুই যদি এরকম ভাবে ফাংশনটা ডিফাইন করিস, এফটা হচ্ছে R2 থেকে R2, যেখানে মনে কর f(x, y) মানে হচ্ছে 2x+y আর হচ্ছে x-y। বল এটা R2-র মেম্বার হবে না? হ্যাঁ, হবে। তাহলে সেইটা হচ্ছে আগেরটা। আচ্ছা এখানে আচ্ছা। একটাই রিয়েল নাম্বার পাচ্ছি আর এখানে দুটো রিয়েল নাম্বার পাচ্ছি। বোঝা গেল? বল হুম পরিষ্কার হলো হুম। কি? তাহলে ফাংশন মানে কি সেই জিনিসটা আশা করি বোঝা গেছে, তাই তো? হ্যাঁ। ফাংশন মানে কি, গ্রাফ মানে কি, জিনিসটা বুঝতে পেরেছিস। আমরা গোটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গ্রাফের সাথে রিলেট করার চেষ্টা করব, ঠিক আছে? যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, আর কোশ্চেনও সাধারণত একটু গ্রাফ রিলেটেডই দেয়, মানে যে ওর সঙ্গে কানেক্ট করে দেয় কোশ্চেনগুলো। বোঝা গেল? এই যে বললাম না রিয়েল অ্যানালিসিস এর কানেক্ট আছে। রিয়েল অ্যানালিসিস মানে কি বলতো? রিয়েল অ্যানালিসিস মানে হচ্ছে এই একটা দাগ। রিয়েল অ্যানালিসিস মানে আর কিছু না, এই একটা দাগের মানে ফরেনসিক টেস্ট করা, পোস্টমর্টেম করা এই একটা দাগের। আচ্ছা রিয়েল অ্যানালিসিস মানে লোকজন ভয় পায় অনেক হাতি ঘোড়া কিছু, হাতি ঘোড়া কিছু মানে তার ফরেনসিকের কায়দা কানুন গুলো হয়তো, এই যে পোস্টমর্টেম করার প্রসেস গুলো হয়তো জটিল, কিন্তু আলটিমেটলি কাজটা হচ্ছে এই একটা দাগরে পোস্টমর্টেম করা, আর কিচ্ছু না। আচ্ছা। বুঝা গেল কি বললাম? অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা বা অ্যালজাবরার ক্ষেত্রেই বলছি, অ্যালজাবরার অ্যানালিসিসের মধ্যে অ্যালজাবরাটা একটু সমস্যার। কারণ কি সমস্যার কারণ? অ্যালজাবরাটা চোখে দেখা যায় না,
একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ওই জিনিসটা চোখে দেখা যায় না, কিন্তু রিয়েল অ্যানালিসিস চোখে দেখা যায়, একটা দাগের ওপরে সমস্ত কাজ হলো। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ, দা বোঝা গেছে। কিন্তু মানে যাই হোক, সেসব এখন বলে লাভ নেই। তাহলে অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্সের সমস্যাটা হচ্ছে ওইটাই, যে চোখে দেখতে পাই না। যাই হোক, বল এই অবধি বোঝা গেছে কিনা কি বললাম? বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে, বোঝা হ্যাঁ। গেছে। হ্যাঁ, হ্যাঁ। এইবার দেখ, ফাংশন পড়েছে যখন, আমি দুটো এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে এইগুলোকে ধরে নিচ্ছি, আমি একেবারে কথাটা বলে তারপরে পার হবো, কারণ আমার এই জায়গায় লাগবে জিনিসটা। আমরা ফাংশন পড়লাম, ফাংশন বলতে ছোটবেলায় আমরা যখন ফাংশন পড়েছি, ফাংশন পড়ার পর পরই তিনটে শব্দ পড়েছি ফাংশনের মধ্যে। এক হচ্ছে ওয়ান ওয়ান, দুই হচ্ছে অন টু, আর তিন হচ্ছে দুটোকে একসাথে বাইজেকশন। ওয়ান ওয়ান বা ইনজেকশন, অন টু বা সারজেকশন, আর বাইজেকশন। বাইজেকশন মানে সেটা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস অন টু দুটোই হবে। 1 1 ইনজেকশন, 1 2 সার্জারি আর কি। হ্যাঁ, ওয়ান ওয়ান অন টু দুটো একসাথে ঘটলে তখন সেটাকে বলি বাইজেকশন। বাইজেকশন। বুঝা গেছে? বুঝা গেল কি বললাম? বল এইটুকু বুঝতে পারলি কেন? হ্যাঁ, পারলাম। এই শব্দগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এইবার জিনিসটাকে একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। বল এইটুকু নিয়ে কারোর সমস্যা থাকলো তোমার? এইটুকু পরিষ্কার সবার? হ্যাঁ দাদা, পরিষ্কার। আচ্ছা, এইবার দেখ, এক এক করে শব্দগুলো একটু সম্পর্কে জানি। প্রথম শব্দ ওয়ান ওয়ান বা ইনজেকশন, মানে কি পড়েছিলাম ছোটবেলায় বল দেখি, কার মনে আছে, কি মনে আছে? ওয়ান ওয়ান ফাংশন কি পড়েছিলাম, এরকম একটা জিনিস পড়েছিলাম না, যে এফ হচ্ছে এ সেট থেকে বি সেট একটা ম্যাপিং। যদি হ্যাঁ। এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হয়, মানে এক্স ওয়ান এক্স টু দুটো মেম্বার ডোমেন সেটের, তাদের ইমেজ দুটো সমান হলে যেন ইমপ্লাই করে তাদের কোডোমেন, তাদের এটা সমান, ইমেজ দুটো সমান, তাই না? হুম। আর এটাকেই অন্য একটা ভাষায় পড়েছিলাম, যে যদি এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু হয়, সেটা যেন ইমপ্লাই করে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। এরকম একটা জিনিস পড়েছিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তুই দেখ, আচ্ছা আমাকে যদি ফাংশনটা দেওয়া হয়, ধর এরকম ভাবে আমাকে ফাংশনটা একটা ছবি দিয়ে দিয়েছে, মনে কর এই হচ্ছে সেই ফাংশনটা। দুটো ফাংশন, আমি দুটো ফাংশন নিয়ে ওয়ান 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 টুর বিষয়টা পরিষ্কার করছি, দেখ ভালো করে শুনবি। ঠিক আছে, দুটো ফাংশন দিয়েছে। এবার দেখ, ওয়ান ওয়ান মানে ওয়ান ওয়ান হবে মানে কি বলেছিলাম, প্রি ইমেজ দুজন যদি সমান হয়, মানে সরি, ইমেজ দুজন যদি সমান হয়। আচ্ছা আমি এই দিকে নিয়েই আঁকি, একটু বুঝতে সুবিধা হবে, দাঁড়া একটু ছবিটা ভালো করে আঁকি আগে, এখানে ছবিটা খুব দরকার। একটা এরকম সোজা দাগ টেনেছি, আর একটা ধর এরকম আঁকলাম, এরকম নাচতে নাচতে যাচ্ছে, এরকম আঁকলাম। হুম। আচ্ছা,
ওয়ান ওয়ান ম্যাপিং হওয়ার মানে কি, বা ওয়ান ওয়ান ফাংশন হবে মানে কি? যদি ইমেজ দুটো দুটো পয়েন্টের যদি ইমেজ সেম হয়, তাহলে যেন তাদের প্রি ইমেজ দুটো সেম হয়, তাই না? এইটাই তো বললাম। হ্যাঁ। আচ্ছা, তুই মনে কর, খুব ভালো করে শুনবি এই কথাগুলো এবার। মনে কর এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু লাইন, এক্স ইকুয়াল টু টু। তাহলে বল, এই যে হাইটটা, দেখতে পাবি না, দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, আমি ছবিটা একটু রংটা ঠিক করি। দরকার নেই, এইটা নিয়েই বলি। এই যে হাইটটা, বলতো এই হাইটটা কত? এই এক্স ইকুয়াল টু দুই লাইনের সঙ্গে মিশেছে, তাহলে এই হাইটটা দুই না? হ্যাঁ। এই হাইটটা কত? 2। 2। দুই। এই হাইটটা কত? 2। যেখানে যেখানে কেটেছে সব 2। যেখানে, এই যে হ্যাঁ। ভালো কথা বলেছে, যেখানে যেখানে কেটেছে সব কটা দুই। হুম। আচ্ছা, তুই বল, এই এক্স ওয়ানে কাটলো, এক্স টু তে কাটলো, এক্স থ্রিতে কাটলো, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কি একই পয়েন্ট? না। আলাদা পয়েন্ট। কিন্তু বলতো এই হাইটটা আসলে কত? হাইটটা মানে এফ অফ এক্স ওয়ান না? হ্যাঁ। এইটা কত, এফ অফ এক্স না? x2। এটা এফ অফ এক্স থ্রি না? হুম। তাহলে দেখ, এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, কিন্তু হওয়ার সত্ত্বেও, এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু হওয়ার সত্ত্বেও তাদের ইমেজ দুটো কিন্তু সেম, তাই না? হ্যাঁ, হ্যাঁ না? ওদের দেখতে একরকম। দেখতে একরকম মানে ইমেজ দুটোর মান তো একই, দুই। হ্যাঁ। পয়েন্ট দুটো আলাদা, কিন্তু তাদের মান দুটো, ফাংশনাল ভ্যালু দুটো একই, হ্যাঁ। তাই না? হুম। আর কিন্তু এইটার ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রে তুই ওই লাইনটা টান। মনে কর এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু একটা লাইন, এক্স ইকুয়াল টু 3 লাইন। এইটা দিয়ে যখন তুই কাটছিস, দেখ তো একমাত্র এক এবং একমাত্র জায়গায় কাটছে না? হ্যাঁ। হ্যাঁ। এইটা ছাড়া আর কোনো জায়গায় কেটেছে? কাটেনি তো। না, আর কোথাও কাটেনি। কাটেনি। তাহলে আমি যদি এমন কোনো দুটো জায়গা পাই যেখানে দুটো হাইট সমান, তাহলে আমি সেখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারবো না যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু? হুম। যদি, এই যে যদি আমি দুটো শব্দ, দুটো এলিমেন্ট এরকম পাই যে এক্স ওয়ান আর এক্স টু, যাতে এফ অফ এক্স ওয়ান এটাও 3 হচ্ছে, এফ অফ এক্স টু এটাও 3 হচ্ছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারবো না এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু? হ্যাঁ। এই গ্রাফের ক্ষেত্রে পারবো। হ্যাঁ বল, কি একটা বলছিস তুই? আসা, না, ও। কিছু একটা বলার চেষ্টা করছিস, বল। তুই এসে কিছু বলছিস? না, আমি কিছু বলিনি তো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখ, এটা কি, এটা আমার ওয়ান ওয়ান হচ্ছে না? এই গ্রাফটা তো ওয়ান ওয়ান হচ্ছে, কিন্তু এই গ্রাফটা কি ওয়ান ওয়ান হচ্ছে? এই বুঝতে পারলে আমার কথা কি বললাম, প্রসেনজিৎ? হুম। আরেকবার বলো তো কেসটা কি হলো? দেখ, এইটা দেখ, এইটাই দুটো ইমেজ যদি সমান হয়, তাহলে এক্স ওয়ান আর ইকুয়াল টু এক্স টু ডাইরেক্ট বলে দিতে পারবো না? হ্যাঁ। কিন্তু এটাই তা দাঁড়াও, পাচ্ছি না তো, এটাই তো দুটো আলাদা পয়েন্ট পাচ্ছি। এফ অফ এক্স টু ইকুয়াল টু 3। আচ্ছা, এই ছবিতে এফ অফ এক্স টুটা কোনটা?
এই ছবিতে একটু আলাদা কিছু পাচ্ছি না, তো সেইটাই তো কথা। ও আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে তো এটা ওয়ান 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 হবে, ওয়ান হ্যাঁ, কি, আর হ্যাঁ ওয়ান এটা ওয়ান। ওয়ান ওয়ান হবে না। না। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং এর আর একটা যদি গ্রাফিক্যালি বলতে হয়, তাহলে কি করে বলবো যে ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন যদি গ্রাফকে অ্যাটমোস্ট একবার কাটে, তাই না? দেখ, এই হ্যাঁ। এই লাইনটা তো কোনো কাটছে না, কিন্তু তাতে কি সমস্যা হয়েছে? না। সমস্যা হয়নি। যদি কাটে একবারের বেশি কাটতে পারবে না। দেখ, এইটা একবারের বেশি কেটে গেছে আর ওয়ান ওয়ান নেই, তাই না? আমার কথা হ্যাঁ। বুঝে গেছে কি বললাম? হুম হুম। তাহলে ওয়ান ওয়ান এর সংজ্ঞা আকারে দরকার হলে একটুখানি খাতায় লিখে রাখ। বাংলায় লেখ, আমি বাংলায় বলে দিচ্ছি, বাংলায় লেখ খাতায়। হ্যাঁ দাদা, বলো। বলবো, একটা ফাংশন এফ এ টু বি, একটা ফাংশন এফ এ টু বি কে আমরা বলবো ওয়ান ওয়ান। এফ এ টু বি। একটা ফাংশন এফ এ টু কে, এ টু বি কে আমরা বলবো ওয়ান 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 ওয়ান। যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সরি, যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন, যদি ওয়াই অ্যাক্সিসের মানে ধুস, ভুল বলছি বারবার, যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন হয়েছে, হ্যাঁ। ওয়াই এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন কার্ভকে অ্যাটমোস্ট একবার কাটে, একবার কাট করে, কার্ভকে অ্যাটমোস্ট একবার কাট করে। ওই অ্যাটমোস্টের তলায় ভালো করে দাগ দিয়ে রাখ। বোঝা গেছে? মানে সবচেয়ে বেশি একবারই কাটতে পারবে, তার বেশি সব হলে থেকে হবে না। বেশি, এক্স্যাক্টলি, সব থেকে বেশি একবারই কাটতে পারবে। একবারের বেশি কাটলেই, তুই ভাব, যদি একবারের বেশি যেই কাটবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন তো, তাহলে দুটো পয়েন্টে হাইট সেম হয়ে যাবে না? হুম। একবারের বেশি যেই কাটবে সেই দুটো জায়গায় তো হাইট সেম হয়ে যাবে, কিন্তু পয়েন্ট আলাদা হওয়ার কারণে হাইট সেম হয়ে যাচ্ছে, তাহলে তো আর ফাংশন ওয়ান ওয়ান থাকবে না। দাও। বোঝা গেছে আমি কি বললাম? হ্যাঁ। অনুভব, বোঝা গেছে? হ্যাঁ। এই হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। আচ্ছা, তাহলে উদাহরণ দেখ একটা। এই ফাংশনটা কি ওয়ান ওয়ান হবে? তোরা ছবি দেখে বল। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, বল এইটা ওয়ান ওয়ান হবে? সাইন এক্স এর গ্রাফ কেমন? ওই তো এরকম সাপের মতো উপর থেকে নিচে। এরকম না? এটা কি ওয়ান ওয়ান হবে? না, এটা ওয়ান ওয়ান হবে না। হবে না। এই না, লাইনটা হবে কোনো না। জায়গায় কাটছে না, কিন্তু যেই ভেতরে আসবে প্রচুর কাটছে, প্রচুর কাটছে। কথা ফাঁস কেটে দেবে। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়ান ওয়ান ফাংশন আশা করি পরিষ্কার হয়েছে সবার। হুম, মোটামুটি হয়েছে। মোটামুটি বুঝতে পেরেছিস, তাই তো? হুম। আচ্ছা, দ্বিতীয় শব্দ, অন টু ফাংশন। অন টু ফাংশন মানে কি ছিল? অন টু ফাংশনটা কি ছিল বল? যদি
একটা ফাংশন এফ এ টু বি কে আমরা বলবো অন টু যদি কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা প্রি ইমেজ পাই, তাই তো? এই বল। দাদা কি দিয়ে দাও, আমি মনে নেই এরকম। আমি বলছি কোডোমেন সেটের প্রত্যেকের জন্য একটা করে প্রি ইমেজ পাই, হ্যাঁ হ্যাঁ, তাই না? প্রোগ্রামের প্রত্যেকের জন্য একটা করে প্রিমিয়ার যদি পাই, হ্যাঁ তাহলে অন টু হবে। তাহলে অন টু হবে। আচ্ছা, দেখ আমি আবার দুটো ফাংশন আঁকছি। তো কি হচ্ছে, ভালো করে শুনবি। এটা মনে কর এফ আর থেকে আর, আর এটা মনে কর এটাও তাই, এফ আর থেকে আর। মনে কর ফাংশনটা হচ্ছে এরকম, এরকম চলছে। আর এটা একটা মনে কর, এইটা একটা মনে কর, আমি এরকম একটা দাগ টানছি, এরকম চলছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? দাগটা বোঝা গেছে? হুম দুটো ফাংশন দিয়েছি। হুম। বল, কোডোমেন সেট মানে আমরা ওয়াই অ্যাক্সিসটাকে বলি। হ্যাঁ, আচ্ছা তুই বল, তুই ওয়াই এর এই এই ফাংশনের জন্য, এই এই বাঁ দিকের ফাংশনের জন্য দরকার নেই, তুই বল ডান দিকের ফাংশন, ডান দিকেরটাই আয় আগে। বল ওয়াই এর মান যদি -2 হয়, বল এক্স এর মান কত হবে? ওয়াই এর মান যদি -2 হয়, হুম, ইকুয়েশন কইতা। ইকুয়েশন আমার লাগবে না, আমি ওয়াই ইকুয়াল টু -2 এই লাইনটাকে আমি তো এখানে পেয়ে যাব। হুম। তাহলে ওয়াই ইকুয়াল টু -2 মানে এক্স এর যে জায়গায় এসে এইটাকে, যে হাইটটাকে এসে পাবো সেইটা হবে না -2? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাইনাসের ঘরে যে জায়গায় আমি পাবো হ্যাঁ, এক্স এর আমি ভ্যালু। ওয়াই অ্যাক্সিসের ওই -2 দিয়ে ওয়াই এর মান -2 দিয়ে দাগ টানলাম, দাগ টেনে যেখানে কাট করবে সেটাই তো হবে। মনে করে হ্যাঁ এক্স ওয়ান, হ্যাঁ এইটাই তো x1, -2, হ্যাঁ, তাই না? যেখানে কাট করবে। হ্যাঁ। যেখানে কাট করবে, বোঝা গেছে? আচ্ছা তুই বল, ওয়াই এর মান যদি 1 হয় এক্স এর মান কত হবে? এই যেখানে কাট করবে এইটা, মানে ওয়াই ইকুয়াল টু 1 এই লাইনটা টানবো, কার্ভ, কার্ভকে যেখানে ছেদ করবে সেইটা, একটু সেখানে এক্স এর যেমন, হ্যাঁ। x2, 1। বোঝা গেছে? হুম। এটাই বল, ওয়াই এর মান -2 হওয়ার জন্য এক্স এর মান আচ্ছা, এখানে কিন্তু গ্রাফটা নিচে নামিনি, এটা কিন্তু ওপরেই আছে, হ্যাঁ, দেখে মনে করিস না এটা নিচে নেমেছে। কোনটা 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 দাদা? এই যে এই গ্রাফটা কিন্তু নিচে নামিনি, উপরেই আছে। না, ওর উপরে উপরে, হ্যাঁ ওর উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই বল ওয়াই এর মান -2 জন্য এই গ্রাফে এক্স এর মান কত পাবো? কোনো পাবোই তো না। এই তো, পরিষ্কার বুঝতে পেরেছিস, পাবোই না। হুম। ইয়ে অনুভব বোঝা গেছে? হ্যাঁ, এটা বোঝা গেছে। ওয়াই এর মান -2 জন্য কোনো এক্স পাবোই না এখানে। তাহলে বল ওয়াই এর মান -2, এটা তো কোডোমেন সেটের, এই কোডোমেন সেটের -2 জন্য কোনো প্রি ইমেজ আছে? কোনো না এক্স এর মান কি পাচ্ছি? পাচ্ছি না। না না। কিন্তু এই জায়গায় দেখ, তুই যে ওয়াই বানাস না কেন, তার জন্য একটা না একটা হাইট এখানে পেয়ে যাবি, এক্স পেয়ে যাবি একটা। হ্যাঁ। তাহলে এই ফাংশনটা কেমন ফাংশন হলো? ডান দিকেরটা, ডান দিকের ফাংশনটা অন টু ফাংশন হলো না? হুম। বাঁ দিকেরটা কি অন টু হলো? না। অন টু হলো না। তাহলে অন টু হতে গেলে কি লাগবে? কোডোমেন সেট দিয়ে পাস করছে প্যারালাল যে কোনো লাইন, কার্ভকে অন্তত যেন একবার কাট করে, তাই না? হ্যাঁ। আগেরটাই কি ছিল, 1, 1 ছিল অ্যাটমোস্ট একবার কাট করবে, কাট না করলেও সমস্যা নেই।
কিন্তু এখানে বলছে অন্তত একবার যেন কাট করে, আচ্ছা আচ্ছা। তাই না? তাই আসছে তো, অন্তত অন্তত একবার যেন ইয়েকে মানে তোমার গ্রাফকে হচ্ছে কাটে। কোডোমেন সেটা কাট করে, তাই তো? কোডোমেন সেট না, গ্রাফটাকে কাটে। হ্যাঁ ওই তো, ঠিকঠাক। বোঝা গেছে? বাংলায় লেখ, বাংলায় লেখ, বলে দিচ্ছি, বাংলায় লিখে রাখ। হ্যাঁ, বলো। অন্টু। একটা ফাংশন এফ এ টু বি কে বলবো অন টু। ফাংশন হুম। এ টু বি কে বলবো অন টু যদি যে কোনো লাইন, মানে যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন, যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন হয়েছে, হ্যাঁ, পাশে ব্র্যাকেটে একটা কথা লিখে রাখ, পাসিং থ্রু কোডোমেন। কথাটার মানে বলছি আমি পরে। পাসিং থ্রু কোডোমেন, হ্যাঁ, কি বললাম, যে ওয়াই অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন পাসিং থ্রু কোডোমেন গ্রাফকে গ্রাফকে অন্তত একবার কাটে। গ্রাফকে অন্তত একবার কাটে। হয়েছে? একবার কাটে। অন্তত একবার, অন্তত তলায় দাগ দিবি, অ্যাটলিস্ট ওয়ান। হ্যাঁ অন্তত। মানে মিনিমাম একবার কাটতেই হবে। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে অন টু ফাংশন কেমন হবে বোঝা গেছে? আচ্ছা, এই যে আমি বললাম পাসিং থ্রু কোডোমেন, কথাটার মানে বুঝবি, ভালো করে দেখ। মনে কর এফটা আমি কার্ভটা বলছি, আর থেকে আর প্লাস, ঠিক আছে? হ্যাঁ। গ্রাফটা মনে কর এরকমই আছে, এরকম। বল হ্যাঁ। এটা কি অন টু ফাংশন হবে কি হবে না? আর থেকে আর প্লাসে। হ্যাঁ। আমি আগেরটা কি বলেছিলাম, যে কোনো লাইন ওয়াই গ্রাফকে যেন অন্তত একবার কাটে। হ্যাঁ। তা কাটছে। এমনি তো এখানে কাটছে। হ্যাঁ। এটা তো কাটছে। আচ্ছা, এইটা কাটছে। না, তাহলে তাহলে তো যে কোনো লাইন অন্তত একবার কাটছে না। কাটছে, কারণ কি আমি নিচের দাগগুলো দেখবই না, কারণ কোডোমেন সেটটা হচ্ছে আর প্লাস, উপরের দিকটা শুধু। ও হ্যাঁ হ্যাঁ, শুধু প্লাস। উপরের দিকের প্লাসে যে তো কোনো সবই লাইন কাটছে। কাটলেই হবে। বোঝা গেছে? একদম একদম একদম। ওই জন্য পাশে আমি কথাটা লিখে দিয়েছিলাম, পাসিং থ্রু কোডোমেন। মানে কোডোমেনের মধ্যে দিয়ে যেন কাটলে হয়। আমার তো তাই তো দরকার, কোডোমেন সেট যদি আমার হ্যাঁ। না হয় তাহলে আর আমি বাইরেরটা দেখবো কেন? তাই না? আমার তো কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টের প্রি ইমেজ পেতে হবে, তার বাইরে তো না। বোঝা গেছে আমার কথা কি বললাম? এই বল, হ্যাঁ হ্যাঁ না বল, বোঝা গেল কিনা? হ্যাঁ বোঝা গেছে? অনুভব, প্রসেনজিৎ, তিয়াশা? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর দেখা হ্যাঁ, যাবে। বোঝা গেছে। হ্যাঁ। তাহলে অন টু ফাংশন বোঝা গেল। তাহলে অন টু ফাংশনে একটা আমরা প্রপার্টি আমরা জানি, যেটা আমরা ছোটবেলাতে জেনে আসতাম, রেঞ্জ আর কোডোমেন সমান হয়, তাই না? হ্যাঁ রেঞ্জ মানে কি, যে যে পয়েন্টের প্রি ইমেজ পাবো, তা কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি প্রি ইমেজ পাই তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান হবে, তখন অন টু বলবো। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ। এইবার তাহলে বল,
বাইজেক্টিভ কি হবে? ওয়ান ওয়ান হবে আর অন টু হবে, দুটো একসাথে হতে হবে তো। বাইজেক্টিভ মানে ওয়ান ওয়ান আর অন টু দুটোই হতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়ান ওয়ান অন টু দুটো একসাথে হতে গেলে কি হতে হবে? কোডোমেন মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন অন ওয়ান ওয়ান হতে গেলে অ্যাটমোস্ট একবার কাটতে হবে, আর হ্যাঁ, অন টু হতে গেলে অন্তত একবার কাটতে হবে। হ্যাঁ, তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম একবারই হবে। তার মানে এক্স্যাক্টলি একবার কাটবে, হ্যাঁ, প্রত্যেকটা লাইন যেন কাটে আর এক্স্যাক্টলি একবার কাটে। হ্যাঁ। তাহলে লিখে ফেল বাইজেক্টিভ। বলবো? হ্যাঁ দা বলো। হুম। লেখ, একটা ফাংশন এফ এ টু বি কে আমরা বলবো বাইজেক্টিভ। একটা ফাংশন এফ এ টু বি কে বলবো বাইজেক্টিভ যদি, হয়েছে? আরেকবার বলো না। একটা ফাংশন এফ এ টু বি কে বলবো বাইজেক্টিভ হ্যাঁ, যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন যদি ওয়াই এক্সিস এর প্যারালাল। যে কোনো লাইন পাশে ব্র্যাকেটে লিখবি পাসিং থ্রু কোডোমেন। পাসিং থ্রু কি দাদা, কোডোমেন? কোডোমেন, এই এক্স অ্যাক্সিসের প্যারালাল লিখেছিস তো না ওয়াই অ্যাক্সিসের? ওয়াই অ্যাক্সিস বললে তো। এক্স অ্যাক্সিস ওয়াই না, আমি বারবার বলতে বলতে ভুল করে ফেলছি। এক্স অ্যাক্সিসের প্যারালাল, হ্যাঁ, এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন পাশে ব্র্যাকেটে লিখবি পাসিং থ্রু কোডোমেন গ্রাফকে এক্স্যাক্টলি একবার কাটে, গ্রাফকে এক্স্যাক্টলি একবার কাটে। এই এক্স্যাক্টলি তলায় দাগ দিবি। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। বল, এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বল, আমি আবার বল। এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বল, না হলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে আজকে এই জায়গায় শেষ করবো। না দাদা, সমস্যা নেই, তাও তুমি লাস্টের সংজ্ঞাটা একবার বলো, আমি মিলিয়ে নিই। কোনটার কোনটার বল? লাস্টে যে বাংলায় বলে না সংজ্ঞাটা। বাইজেক্টিভের? হুম, হুম, হুম। হ্যাঁ, বলছি একটা ফাংশন এফ এ টু বি কে বলবো বাইজেক্টিভ যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন পাসিং থ্রু কোডোমেন গ্রাফকে এক্স্যাক্টলি একবার কাটে। এক্স্যাক্টলি একবার। ঠিক আছে? এই বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ, এইবার তোদের আমি একটা হোমওয়ার্ক দেবো, এটা করে ফেলবি, তোদের এখন সময় আছে, এখন অন্য কাজ নেই, এখন বসে বসে এগুলো করে ফেলবি। এই দিনের দিন যদি হোমওয়ার্ক গুলো করে ফেলিস দেখবি একেবারে ঝকঝকে পুরো লাগছে ওডি একদম। হ্যাঁ, ওকে দাদা। তোদের জিনিসও অল্প আছে, আমি দুটো ফাংশন দিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আর আরেকটা দিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে? কি কাজটা বলছি শোন ভালো করে। বলো। কাজটা হচ্ছে, এখানে ফাংশনটা বলে দিচ্ছি। আচ্ছা, ফাংশনটা এটা তুই আহ, আচ্ছা, প্রথমে চেক করবি ফাংশন হবে কিনা, তারপরে চেক করবি ওয়ান ওয়ান হবে কিনা, তারপরে চেক করবি অন টু হবে কিনা। আচ্ছা, আচ্ছা। ফাংশন হবে কিনা এটা বাদ দে, ফাংশনটা আমি পরে আসবো, ওটা নিয়ে, ওটা কথা আমি পরে বলবো কোনো।
ওকে। আপাতত চেক কর ওয়ান ওয়ান হবে কিনা আর অন টু হবে কিনা। এটার ক্ষেত্রেও তাই, আমি এখানে কয়েকটা ছক দেবো, ছকগুলো খেয়াল করবি, ওয়ান ওয়ান হবে কিনা আর অন টু হবে কিনা। ঠিক আছে। হুম। এখানে হচ্ছে এফটার আমি ডোমেন কোডোমেনটা বলে দিচ্ছি। এফ হচ্ছে আর থেকে আর, এক নম্বরে। দুই হচ্ছে এফটা আর থেকে আর প্লাস, তিনটা এফটা হচ্ছে আর প্লাস থেকে আর, চার নম্বরটা হচ্ছে এফটা আর প্লাস থেকে আর প্লাস। ঠিক আছে। আর প্লাস থেকে একটা আর, আর প্লাস থেকে আর প্লাস। আর প্লাস থেকে আর প্লাস। আচ্ছা, এখানেও আমি ফাংশনগুলো বলে দিচ্ছি। আর থেকে আর, ওই সেম তাই তো, আর থেকে আর, আর থেকে আর দাঁড়া প্লাস। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক second। আর থেকে আর এখানে দেওয়া যাবে না, এখানে আর প্লাস দিচ্ছি সবকটা। আর প্লাস আচ্ছা। থেকে আর। আচ্ছা, এক সেকেন্ড একটুখানি হোল্ড করে আমি বলছি। ও না, দেওয়া যাবে, অসুবিধা নেই, এখানে আর প্লাস থেকে দেওয়াই যাবে, কোনো সমস্যা নেই। আর থেকে আর, এটা হচ্ছে আর থেকে আর প্লাস, প্লাস। হ্যাঁ এখানে হচ্ছে তিন নম্বরে হচ্ছে আর প্লাস থেকে আর, হ্যাঁ একই একই, আর প্লাস থেকে আর প্লাস। ঠিক আছে। হুম। কিভাবে চেক করবি একটুখানি আমি হিন্ট দিয়ে দিচ্ছি। প্রথমে গ্রাফটা আঁকবি, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা। আচ্ছা। তারপরে দেখবি ডোমেন কোনটা বলেছে, মনে কর এইটা নিয়ে বলছি। ডোমেন কোনটা বলেছে, কোডোমেন কোনটা বলেছে। ডোমেন বলেছে হুম। আর মানে পুরো দিকে, যতদূর বলবে হুম। ততদূর আঁকবি, মানে গ্রাফটা প্রথমে না, প্রথমে ডোমেন যতদূর বলেছে এইটা মনে কর, এইটা নিয়ে বলছি, লাস্টেরটা। হ্যাঁ। ডোমেন আর প্লাস বলেছে, কোডোমেন আর আর প্লাস বলেছে, তার মানে এইটুকু হবে গ্রাফ, বাঁদিকে থাকবে না হুম। আর নিচে থাকবে না। হুম। তাহলে এইবার এইটুকু অংশের মধ্যে ওরকম দাগ কেটে কেটে চেক করবি ওয়ান ওয়ান হচ্ছে অন টু হচ্ছে কিনা। এবার তুমি যদি দুবার কাটো, তাহলে তো দুবার কেটে যাবে। কেন? আমি যে কোনো লাইন বলেছি, আমি এক দুবার দুটো লাইন কাটবে এরকম বলিনি তো। যে কোনো লাইন। আমি এখানে একবার এঁকেছি, এখানে নিচে ওই লাইনটা না থেকে যদি নিচে আঁকতাম তাহলে কি হতো তাই বোঝাচ্ছি আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো না, দুটো না। একটা লাইন। হ্যাঁ। আর প্লাস, আর প্লাস থেকে আর প্লাস হলে দেখ, হ্যাঁ আসছি, আর প্লাস থেকে আর প্লাস হলে ওয়ান ওয়ান হতো, একবার একবার করেই কাটছে, হুম। ওয়ান ওয়ানে টিক দেবো। ওয়ান টু হবে, তুই ওয়ানের কোনো মানে হাফের কোনো প্রি ইমেজ পাবি ই টু দি পাওয়ার এক্স এ? না। পাবো না, তাহলে এখানে ক্রস দেবো। বোঝা গেছে? আচ্ছা এই এরকম এই প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা বানাবি, এইটাই হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা আচ্ছা। নেক্সট বুধবারের মধ্যে এটা করে ফেলবি। আর আমি নেক্সট কবে আমি অ্যানালিসিস ক্লাস নেবো আমি বলছি পরে। বলে এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকলো কিনা কোনো জায়গায়? না, নেই। পরিষ্কার এই অবধি? হ্যাঁ হ্যাঁ। এই গ্রাফ দুটো বইতে পাওয়া যাবে তো, দেখতে কেমন? এই ই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ারের গ্রাফ জানিস না? জানি, মনে থাকে না। এই ই টু দি পাওয়ার এক্স এর কানের গোড়ায় দেবো তোমার। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এরকম, আর এক্স স্কোয়ারের গ্রাফ কেমন, এরকম বাটি মতো না? বাটি আছে, আরো অনেকগুলো গ্রাফ তো আছে। আছে, আরো অনেক গ্রাফ আছে, কিন্তু আমি এই দুটো দিয়েছি, এই দুটো কর আগে। হুম। তারপরে বই থেকে গ্রাফ খুঁজবি, আর হচ্ছে বই আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, যেখানেও গ্রাফ খুঁজবি তার ডোমেন কোডোমেন এরকম ভাবে দেখবি, দেখে ছক বানাবি যদি ইন্টারেস্ট থাকে। ওকে ওকে। ওকে। ঠিক আছে। এই এই দুটো যেন অন্তত কমপ্লিট করবি।
ঠিক আছে। এই বোঝা গেছে? পরিষ্কার করে বল সবাই। ঠিক আছে, তাহলে আজকে আমি এই জায়গায় স্টপ করছি। ঠিক আছে।